বাংলাদেশ হয়নের স্বপনে পাকিস্তান, কিন্তু তাদের জন্য দুঃসংবাদ 13 তারিখে বেলুচরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, তারা তাদের কারেন্সি চালু করে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, এই বেলুচরা কত সভ্য শিক্ষিত, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমিও জানতাম না। তারা বলেছে যে তারা নিজেদের পয়সা বাঁচিয়ে, তাদের তরুণেরা নিজেদের পয়সা বাঁচিয়ে তারা বই কিনে। তো এই জাতিকে তো আপনি টিকিয়ে রাখতে পারবেন না। তাদের রিসোর্স প্রচুর রয়েছে। আর বর্তমান মানে টুকরো পাকিস্তানের 71 থাকবে টুকরো হয়েছে, তাহলে তো টুকরো পাকিস্তান। যদিও পাকিস্তানের পেয়ারা পাকিস্তানি মোল্লারা বলেছিল যে পেয়ারা পাকিস্তানিরা বলেছিল যে কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে, কিন্তু 25 বছর পরে ভেঙে গেছে। আবার কিছুদিনের মধ্যে কয়েক টুকরো হবে, হতেই থাকবে। এরা দেখেন এত বড় একটা 45% হচ্ছে বেলুচ, বর্তমান পাকিস্তানের 45% অংশ আয়তনে, সেখানে মানুষ মাত্র 1.5 কোটি। তাহলে এই দেশটা কত দূর যাবে আপনি তো বুঝতেই পারতেছেন, অনেক এগিয়ে যাবে। আর যে যে আপনি একটা চমৎকার যে শাইকাত হোসেন লিখেছেন যে যে মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ ছাত্রদের উপর অল আউট অ্যাকশনে নামতে। এছাড়া তো তাদের উপায় নাই, অল আউট অ্যাকশন ছাড়া তারা কি করবে, কিন্তু টিকতে পারবে না। তারেক রহমান যে গপ্প করছে ওয়াকারের সাহেবের পশ্চাৎদেশে এখন খালে বিলে ওই যে 4টা কোম্পানি বানাইছে না, আলী, ওসমান, বকর, ওমর বানাইছে না, পৃথিবীতে কোমর ভেঙে গেছে বাংলাদেশি সেনাবাহিনীটা বুঝেই নাই। আবার সামনে আনতেছে না ফাতেমার আয়সা কোম্পানি, এরা জানেই না এটা করে বাংলাদেশ সেনাবাহিনীর কি 12টা বাজিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী বয়কট হয়ে যাবে। তারা 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 যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। তো তারেক রহমানকে রক্ষা করবে কেন? ওয়াকারের পাশায় এখন খালে আর বিলে। তারেক রহমান যে বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অল আউট অ্যাকশন, কি করবে তারা? কি করতে পারবে আওয়ামী লীগকে? আর কি করবে? আওয়ামী লীগের এখন ঘুরে দাঁড়ানোর সময়, এখন তারা ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগকে ধাক্কাইতে তারেক রহমান, আমাদের মুসলেকা তারেক রহমান সাহেব, ছাত্রদল, যুবদল, তারপর বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা আওয়ামী লীগকে একটা বিপ্লবী দলে পরিণত করতেছে। ভালো করতেছে, আরো ধাক্কাইতে দেন। যত ধাক্কাবে তত আওয়ামী লীগ দাঁড়াবে। তবে এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার ছিল। আমরা বেলুচিস্তানকে সে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারতাম। তবে 27 সালে অবশ্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেছে, আমরা স্বীকৃতি দিব। আমরা স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দিব। আমরা পাকিস্তান এম্বাসি ঘেরাও করবো। এই মুহূর্তে বেলুচিস্তান মনে করেন তারা স্বাধীনতা ঘোষণা করেছে, তার তো এয়ারফোর্স দরকার। এই মুহূর্তে আমাদের মুক্তিযুদ্ধ এয়ারফোর্স ইন্ডিয়ানটা ছিল বলে আমাদের এত দ্রুত আমরা ফলাফল পেয়েছি। আমরা এয়ারফোর্স ছাড়া খুব শীঘ্রই অলরেডি বেলুচিস্তানে যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট ফাংশন করে না, সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন হয় লাহোরে। তো এগুলো অদ্ভুত ব্যাপার। 5টার পরে, সন্ধ্যার পরে, আগে থেকে সন্ধ্যা 5টার পরে কোনো বাস বেলুচিস্তানে চলে না। একটা দেশে যদি 5টার পরে বাস না চলে, তার মানে কি? তার মানেটা কি? তাহলে সকল যে ইকোনমিক জোন ছিল, কারখানা ছিল, সব বন্ধ। বেলুচরা ঘোষণা করেছে যে এখন থেকে কোনো পাকিস্তানের সরকারের সাথে কোনো আলোচনা চলবে না। যারা এখানে ব্যবসা করতে চায় সরাসরি বেলুচদের সাথে যোগাযোগ করতে হবে। আর বেলুচরা কিন্তু প্রচন্ড রকম জাতীয়তাবাদী, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, নারী আর পুরুষ নাই। তারা কিন্তু সবাই মাঠে নামবে। এবং আপনি নিশ্চিত থাকেন এই বেলুচিস্তান আগামী 10 বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা রাষ্ট্র হবে। নিশ্চিত থাকেন, এটা হবেই তারা। কারণ আয়তনে বড়, অনেক খনিজ সম্পদ রয়েছে, পাশাপাশি তাদের জনসংখ্যা কম। একটা অদ্ভুত ব্যাপার, সারা পাকিস্তানে গিজ করে একেবারে গিদরের মতো বাচ্চা পয়দা করে পায়দা মে ফায়দা হোগা, যাদের পায়দা মে ফায়দা হোগা যারা স্লোগান দেয়, সেই বেলুচিস্তানে কিন্তু মাত্র 1.5 কোটি মানুষ। এটা একটা অদ্ভুত ব্যাপার। পাকিস্তানের অর্ধেকের মধ্যে থাকে এলো 1.5 কোটি, আর অর্ধেকে থাকে হলো 25 কোটি। কি অদ্ভুত! অর্থাৎ তারা মেন্টাল প্রিপারেশন কত এগিয়ে আছে, তারা সভ্য, সুসভ্য। তারা যে মৌলবাদের সাথে নাই, জঙ্গিবাদের সাথে নাই, এটা স্পষ্ট। এবং তারা দেখবেন শিক্ষা। আমরা এখন এই বিষয়টা নিয়ে আলাপ করছি, তখন হচ্ছে মিডিয়া নিউজ হচ্ছে পাকিস্তানে জুলাই পালিত হচ্ছে। ওই তো, কারণ ওই যে বাপদাদার নাম নাই সানবন্ডলের ভাই। আচ্ছা ধরেন এখন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা যদি তাদের কোনো আয়োজন ভারতে পালন করতো, তাহলে কি বলতো? দেশটা ভারত হয়ে গেছে, দিল্লি হয়ে গেছে। এখন তারা বলে না কেন লাহোর হয়ে গেছে, এখন বলে না কেন করাচি হয়ে গেছে। ও মানে ঠিকই আছে, যাদের গোলাম তাদের পক্ষে তো বলবেই। তারা জুলাই দিবস, শহীদ দিবস পালন তো করবে, কারণ তারা তো এই জুলাই সন্ত্রাসে সরাসরি পাকিস্তানের মদত হয়েছে। আর বাংলাদেশে আজকে তো বলেই ফেলেছে, এক ভাবির বলে তো বলছেই যে আজকে নাকি তারা নাকি জুলাইয়ের আগস্টের 5 তারিখে নাকি তারা স্বাধীন হয়েছে। তো তারা তো পাকিস্তান তো তাদের ডাকবেই, তাদের দিবস পালন করবে। এটা ভালো, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে, সবার চরিত্র প্রকাশ হয়ে যাচ্ছে, কে কি ছিল আমাদের বোঝার জন্য ভালো হবে। তাদের আলহামদুলিল্লাহ আমরা 27 সালে তাদের সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেবো। পাকিস্তান তাদের এত ভালোবাসে, এই জুলাই সন্ত্রাসীদের ধরবো, পানির জাহাজে ভরবো, আর বলবো চালায় চলে যাও, তোমরা করে বেহেস্ত, তোমাদের বেহেস্তে চলে যাও, পাকিস্তান যা আরামে থাকো। অবশ্য ততদিনে পাকিস্তান থাকলে হয়, 27 সালে পাকিস্তান নামে কোনো রাষ্ট্রটা থাকলে হয়।
এর মাঝে হচ্ছে এই যে ইয়েটা শিবিরের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আজকে শিবির যেটা করলো? একটা অদ্ভুত ব্যাপার, তারা একটা নাটক করলো দেখলাম। আর পত্রিকাগুলো দেখেন কত ফাত্রামি করেছে, বলছে যে ছাত্রলীগ ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইখানে লেখা নাই এটা নাটক। তো এরকম নাটক তারা করবে, এদের তো আর কিছু নাই, এতে দেখানোর আছে কি? কারণ এরা 71 কি একাম কুকাম করছে, ওগুলো যখন আমরা দেখাই তখন ওটা খুব খারাপ। হেলমেট পরে পরে ঘুরে দেখাইলো যে ছাত্রলীগ ধরতেছে, নাটকবাজি করলো, আমরা দেখলাম। বলছে এরাই গুপ্ত ছাত্রলীগ ছিল আগে, এরাই আপনারকে মেরেছে, এরাই আপনার ফরহাদকে মেরে এরাই আবার ছাড়াইছে তাদের খুনিদের। মানে নাটক এরা ভালোই করতে পারে, নাটকও আমরাও করাবো। 27 সালে এদের নাটক আমরা দেখাবো আবার নতুন করে, আমরা জেনুইন নাটক মানে দেখাবো। প্রার্থী তো দিতে পারবে না, ওই ইয়েটা করলো আর কি। জি জি জি। ইয়ে, দুধের দুধের স্বাদ গলে মিটাইতে চায়। এই তো ডিসেম্বর মাসই তো দেখেন, 27 সালে তো আর থাকতেছে না, 27 সালে তো আর থাকতেছে না। আমরা প্রত্যেকেই ফাঁসিয়ে দেবো না, আমরা এই জামাতি হেফাজতিদের যারা এই যে জুলাই সন্ত্রাস করছে, আমরা অরিজিনালি আইনের মাধ্যমে প্রত্যেকে দেবো না। দেখতে পারবেন এরা কিভাবে ঝুলে। এদের দুধের স্বাদ গলে মিটাইতে দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এরা তো শেখ হাসিনা ফাঁসি চাইবেই, মেরে ফেলতে চেয়েছিল, পারে নাই। এদের মনে বড় বেদনা। আর 21-এর গ্রেনেড হামলায় মেরে ফেলতে চাইছে, পারে নাই। বহুবার চেষ্টা করছে, শেখ হাসিনা হত্যা করতে পারে নাই। তো এদের তো মনে বড় বেদনা, কিন্তু এদের এই বেদনাই থাকবে, এদের আশা দুরাশাই থাকবে। শেখ হাসিনা আইসা কারে ফাঁসিতে ঝুলায় আর কে ঝুলে, আবু সাইদের অবস্থা দেখেন, আবু সাইদের অবস্থা তখন ছিল তো চারতারা পতাকা, এখন মার্কিন পতাকা এটা। হ্যাঁ, এটার বুকের পাশে অবশ্য চাতারাই রাখতে হবে, উপরে মার্কিন ভিতরে পাখি পাখি, এইভাবেই থাকতে হবে পতাকাদের। আর এইরকমই আবু সাইদের পৃথিবীতে আমরা দেখলাম যে, আমরা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এই বাংলাদেশে যে সব ভুয়া মামলা, পোস্টমর্টম করে নাই কতজনের, 800 কতজনের জন্য পোস্টমর্টমই করে নাই। পোস্টমর্টম 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 না করলে আপনি আদালতে মামলা টিকবে? বলছিল তো কোনো লাশ তুলতে দিবে না, পোস্টমর্টমের মানে জন্য কি? কোনো লাশ তুলতে দিবে না। কারণ কারণ যখনই পোস্টমর্টম করবে এদের সব ফাত্রামি ধরা পড়ে যাবে। এই জুলাই ফাত্রামি, এই আগস্টের ফাত্রামি, এদের সব ধরা পড়ে যাবে। তার জন্য তারা করতে দেবে না, কারণ চোরের মতো পুলিশ। এমনকি এই সাইদের পাপ নাকি বলছে যে ফাঁসি না দিয়ে যাদের ফাঁস আছে 2টা ফ্ল্যাট দিয়ে দাও। বুঝছেন তো এরা কি চিজ হয়, বুঝতে পারছেন তো? মোদি পুত্র নাস্তিক তোমার। এরা হইলো আমার ভাবির পোলা, পেয়ারা পাকিস্তানি। এদের খুব খারাপ লাগছে। বাবা থাকো, বাবা আসতেছে, তোমার মা এদের হাঙ্গা দেখাবো আরেকটা। থাইকো বাবা, ডিসেম্বরে খেলা হবে, থাইকো, তোমরা থাইকো বাবা, তোমরা থাইকো, দেখা যাবে কি হয়। সমস্যা হলো যে বাবা, তখন তোমরা ছাত্রলীগের লুঙ্গির তলে চলে আসবে, আর তোমার মায়া আওয়ামী লীগের কাছে হাঙ্গা বসবে এসে। এই কাজটাই তোমরা করো, ওটা আমরা জানি, আমরা তোমাদের চিনি। ওই যে সাদিক খান ফালপারে, এই যে ইনি বলছেন 2027 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জয়ন্তী শেখ হাসিনা, কিন্তু আজকে কিন্তু রিজভি একটা বক্তৃতা দিচ্ছে। রিজভি বক্তৃতা পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নাই এইভাবে একটা অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি আবার ক্ষমতায় আসতে পারে, রাজনীতিতে আসতে পারে, পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নাই। যেটা কিন্তু মহিউদ্দিনরা সবসময় বলে কিন্তু। শোনেন, আমরা দৃষ্টান্ত বানানোর জন্যই তো আমরা করবো। নাই দেখবে এবার রিজভিরে দেখাবো আমরা, রিজভি দেখবে, জেলে বসে দেখবে যে কিভাবে ক্ষমতায় আসলো। জেলে বসে শেখ হাসিনার ছবি দেখবে, ওই যে জেলখানা টেলিভিশন আছে, আমরা দেখাবো রিজভি সাহেবকে। ও তখন বলবে যে এটা কি করে হলো। ইতিহাস সৃষ্টি করার জন্যই তো ঘটাবে, শেখ হাসিনা তো ইতিহাস সৃষ্টি করেই দেখাবে। ভাগ্যিস আপনি রিজভির অধীনে নাই, টকশোতে শেখ হাসিনা সাফাই দেওয়ার চেষ্টা চলতেছে, কাজে এটা আপনার কিন্তু প্রয়োগ নাই এখানে। হ্যাঁ, এখন রিজভি সাহেবেরা যখন টকশোতে কথা বলে ওটা হলো গণতন্ত্র, বাক স্বাধীনতা। শেখ হাসিনার পক্ষের লোক কথা বললে ওটা তখন সাফাই গাওয়া। এই ফাতরামে যাই আমরাও তখন বলবো, টকশোতে যখন আসবে এরকম 2-1টা আমরা বলবো যে টকশোতে রিজভি কেসি গেট রিজভির সাফাই গাইতেছে। আগামীতে আওয়ামী লীগের জন্য খুব ভালো হয়েছে, ছাত্রলীগের জন্য, যুবলীগের জন্য, কৃষক লীগের জন্য, এদের জন্য খুব ভালো হয়েছে। মানে এরা কি উত্তর দিবে, কোন কথা হবে, ছাত্রলীগ কি বলবে, তা আমার ভাবির পোলারা বলে দিছে, ছাত্রদল শিখিয়ে দিতেছে। বিএনপি আওয়ামী লীগের নেতারা কি বলবে, উত্তর দিবে রিজভি সাহেবরা শিখাই দিতেছে। এরাও বলবে যে টকশোতে তারেক রহমানের সাফাই গাওয়া হচ্ছে, টকশোতে কেসি গেট রিজভির সাফাই গাওয়া হচ্ছে। এগুলো তারা বলবে, কোনো সমস্যা নাই, আসবে। এগুলো যারা এগুলো মানে কি যে বলে নিজেই জানে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর ভাবির হ্যাঁ, আগস্ট মাসে বলছি আমার লাস্ট পোস্টমর্টম করতে দেওয়া হবে না। কেন করতে দিবে না? কারণ যদি পোস্টমর্টম করে তাহলে সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন রিজভি সাহেবরা, হ্যাঁ, তখন রিজভি সাহেবরা দৌড় দিবে, তখন রিজভি সাহেবরা সবার আগে যাবে, ধরা খাবে। এই জন্য তারা করতেছে না। একজন কি অনেক আসে আপনার সাথে আমাদের, হ্যাঁ দেখা হবে, অন্ধভক্ত হবেন না, অন্ধভক্ত খুব খারাপ, ভক্ত হবেন, অন্ধভক্ত হবেন না, কিছুটা সন্দেহ রাখতে হবে, অন্ধভক্ত হবেন না। অন্ধভক্ত হইলে আপনি
ঠকতে পারেন, ঠিক আছে? তবে দেখা হবে, অবশ্যই দেখা হবে। আপনারা যারা অনেকে আমাকে পছন্দ করেন, অবশ্যই তাদের সাথে দেখা হবে এবং বাংলাদেশেই দেখা হবে। আমি আশা করতেছি ডিসেম্বর জানুয়ারিতেই দেখা হবে, ডিসেম্বরেই দেখা হবে, আশা করি ডিসেম্বরেই দেখা হবে। জি, রক্ষতে শেখ হাসিনার সাফাই গেলে খুব সমস্যা, কিন্তু তারেক রহমানের সাফাই যখন গেছে তখন সমস্যা নেই। অদ্ভুত ব্যাপার, এটা সিনিয়র রাজনীতি কি যে কি বলে, আর উন্মাদ হয়ে গেছে মানুষ। ক্ষমতা না পেয়ে উন্মাদ হয়, এর আগে ক্ষমতা না পেয়ে উন্মাদ ছিল, এখন ক্ষমতা পেয়ে উন্মাদ হয়ে গেছে। এরা বুঝতে পারবে কয়দিন পরে। আচ্ছা, সোহেল তাজের এটা খেয়াল করছেন আপনি? সোহেল তাজ হ্যাঁ, সোহেল তাজ একটা ড্রাগ এডিক্টেড লোক, তাকে নিয়ে আর কি বলবো, উন্মাদ হয়ে গেছে সে। সে ওই যে কি, এক ধরনের ওষুধও খেতে হয়, আপনি যখন বডি বিল্ডার হইতে যাবেন এক ধরনের ওষুধ খেতে হয়, তারপর উনি একটু বেশি খেয়ে ফেলেছে, তার জন্য মানসিক রোগী হয়ে গেছে। মহান ব্যক্তির ঘরে, আলেমের ঘরে জালেম হয় না। উনি হচ্ছে, তার নাম দিয়েছি তো আমি ঘটি সোহেল, এটা তো বহু আগে তার নাম আমি দিয়ে রেখেছি ঘটি সোহেল। তিনি তো এখন বডি সোহেলও নেই। তার শুধু তার বাবা ও মা দুইজনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, তাই তাদেরকে গালি দিতে পারি না। কারণ সোহেল তাজ এবং তার মা আমাদের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য অনেক কিছু করে গেছেন, তাই তাকে গালি দিতে পারি না। নাহলে বাংলাদেশের মানুষের গালির বন্যা বসায় দিত, যে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ স্বামী ধর্মের ভাস্কর্য তিনি তো ভাঙবেই তোর ভাই। না, বাংলাদেশ ডিসি কে জিজ্ঞেস করা হয়েছিল, ডিসি বলল এখানে কি এমন কিছু জিনিস আছে, ডিসি প্রথম বললো, তারপর তাই এখন বললো যে কিছু জান না এগুলা। হ্যাঁ, তারপর কিছু জানে না। তারপরে একদল বলছে এটা সরাই আরেক জায়গায় বানাবে, তারপরে বলছে যে এই চক্করে এটা রাখার জন্য দুর্ঘটনা ঘটে। মানে কত রকম অজুহাত। কারণ আচ্ছা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, হামিদুর রহমান তো আওয়ামী লীগ করে নাই, উনি তো শেখ মুজিবের পাশে ছিল না, তারটা ভাঙলো কেন? মানে ভাস্কর্য যে ভাঙবে, মানে ওই যে ইসলামী জজবা চেতনা, এদের সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে একদিকে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আরেকদিকে হলো ইসলামী জজবার সমস্যা। এই জন্য এগুলো তারা ভাঙবে। বাংলাদেশটাকে একটা উগ্র মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী যে একটা জজবা পয়দা করা হয়েছে, তারা এগুলো করতেছে, করতে থাকুক। সময় রাজনৈতিক, আমাদেরও হাতে রাজনৈতিক ক্ষমতা একদিন আসবে, আর ভুল করবো না। হ্যাঁ, আপনি বলেছেন আমির খান তার কন্যাকে, আমির খান শুধু তার কন্যা না, আমির খানের বোনকেও বিয়ে দেওয়া হয়েছে হিন্দু সনাতনী ধর্মের একজনের সাথে। আমির খানের বোনও হিন্দু, বোনের স্বামীও একজন হিন্দু ধর্মের মানুষ। জুলাই আন্দোলন নিয়ে নতুন নতুন তথ্য আসতেছে। আজকে রাশেদ খান বলছে যে যখন আর্মি আর্মি নাহিদকে বললো, তো তারপর নাহিদ কিন্তু এক দফায় গেল, আর্মির সিগন্যাল পাওয়ার পর নাহিদ এক দফায় গেল। মানে এটা যে পুরো একটা সামরিক অভ্যুত্থান ছিল, এটা যে একটা প্রতারণা ছিল, এই জিনিসগুলো শুধুই সামনে আসতেছে। না, এটা প্রতারণা, তারাই তো বলতেছে। ওই যে একবার একটু ধাক্কা লাগছে, আসিফ স্যার কয় আমি জানি না, ভাবির বলা কয় সে নাকি মাস্টার মাইন্ড না। সব কয়দিন পরে আর এক বলবে আমরা ইউনুসেরই চিনে না, তারপরে বলবে তারেক রহমানটাই চিনে না। তো সব না করবে, আস্তে আস্তে দেখতে পারবেন আপনি। সব ঠেলা যখন পড়বে, যখন ডলাটা আসবে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ ডলাটা দিবে, তখন দেখবেন সব বলে দিবে তারা। এখনই তো তারা অস্বীকার করে জুলাই, এখনই আবু সাইদের অনুষ্ঠানে চেয়ার অর্ধেক খালি থাকে, বরং অর্ধেক কেন ভর্তি ভরা হয়, এটি তো আমি বিস্মিত। এরা দেখবেন আস্তে আস্তে সব অস্বীকার করবে। এরা যে এদের কপালে যে কিচকনি আছে, কল্পনাও করতে পারতেছে না। এরা কল্পনাই করতে পারতেছে না যাদের কপালে কিচকনি আছে। এরা আওয়ামী লীগে যোগ দিয়েও নিজেদের রক্ষা করতে পারবে না, কারণ নিবেই না আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো আর কাউকে নিবে না। আওয়ামী লীগ তো আর আগামীতে হায়ার করে কাউকে নিবে না। আওয়ামী লীগ আমগরেও নাও চিনতে পারে, আর তো আওয়ামী লীগ ওই বিএনপি জামাতদের নিবে, দেখবেন কি করে, পরিণতি এই কি যে করে একজন লিখেছেন পাহাড়ে আদিবাসীদের উপর নির্যাতন চলছে, আবার জঙ্গিদের পুনর্বাসন করছে সেনাবাহিনী। এটা আজকে এটা আজকে একটা ঘটনা ঘটছে, আপনি মনে বলি। আজকে প্রাইম মিনিস্টারের সাথে সমতলের আদিবাসীদের একটা বৈঠক ছিল। হ্যাঁ, আমি নিউজটা দেখলাম, তারা প্রেস রিলিজে বলছে সমতলের আদিবাসীদের প্রাইম মিনিস্টার বৈঠক করেছে। কিন্তু নিউজের ভেতরে আছে আবার ইয়া তো আদিবাসী বলে না, তারেক রহমান তো আদিবাসী বলে না, সেটা খালদা দিয়ে প্রথম আদিবাসী বলতে অস্বীকৃতি এনেছিল। নিউজের ভেতরে আছে তারেক রহমানের নেই জাতি বিষয়ক উপদেষ্টা ছিল সেখানে, নিউজের ভেতরে আছে। এটা তারা আদিবাসী না। হ্যাঁ, ওই যে একটা গ্রুপ সবসময় যে গভর্নমেন্ট যখনই যেটা থাকে, এইসব সংগঠন গুলা তার কাছে যায়, তার কাছে কিছু পাওয়ার জন্য যায়, এবং যখন টের পায় নাই, তখন আবার এরা রাস্তায় আসে কিন্তু। নেমে যায়। তারেক রহমানের পিতাই তো প্রথমে আদিবাসীদের উপরে, পাহাড়িদের উপরে হামলা করছে এবং পরিকল্পনা তখন থেকে করেছে। চিটাগাংয়ের সমস্যাটা এই যে সেটেলার নিয়ে যাওয়া পাহাড়ে, এটা তো জিয়াউর রহমানের কাজ। সেটা জিয়া রহমান শুরু করছে। জিয়াউর রহমানের মাধ্যমে এই সমস্যাটা শুরু। জি, জি।
এবং কালকে কালকে ইয়াদের একটা মিছিল আছে, বুঝছেন, মিছিল আছে হরিদাসকে কেন্দ্র করে, হরিদাসকে কেন্দ্র করে এদের একটা মিছিল আছে। কিন্তু এই নানা ইস্যুর ডামাডোলে হরিদাসটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবং এখন পর্যন্ত তারা যে প্রতিবাদ গুলো হচ্ছে না, এই কথাগুলো আমরা যখন এই প্রথম মনে হয় একটা প্রতিবাদ হচ্ছে, এটা অফিসিয়ালি হিন্দু বৌদ্ধ হিন্দুদের সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তারা একটা মূর্তি বানায় সারা দেশে 10 লাখ মসজিদ মাদ্রাসার সমস্যা নাই, একটা মূর্তি বানাইলে বাংলাদেশের মুসলমানদের ইমান ভাঙ্গা খানখান হয়ে যায়। আমরা তো শুনছি মাটির মূর্তির ক্ষমতা, পাথরের মূর্তির একটু শক্ত থাকে, মাটির মূর্তির ক্ষমতা নেই, জানি না এটা পাথরের না মাটির। এক মূর্তিতেই বাংলাদেশের 10 লাখ মসজিদ মাদ্রাসা খতরমে পড়ে গেছে। বাংলাদেশের 95% মুসলমান এক মূর্তিতেই ইসলাম খতরমে, তাদের তৌহিদি জনতা খতরমে পড়ে গেছে। এইটা মাটির মূর্তির ক্ষমতা গো বাবারে, আমরা তো শুনতাম যে মূর্তির কোনো ক্ষমতাই নাই, মানে রাম মূর্তি এখনো গড়েই নাই, তাতেই অবস্থা। রাম মূর্তি থাকলে না জানি কি হইতো। তার মানে বোঝা গেল বাংলাদেশে 9টা বিভাগ, 9টা বিভাগে যদি 9টা না রাম মূর্তি থাকে, বাংলাদেশ ইসলামী থাকবে না, মসজিদে থাকবে না, মাদ্রাসা থাকবে না। এদের কথাবার্তা তাই মনে হয়। আমার মনে হয় তো মাটির মূর্তির অনেক ক্ষমতা, আগে বিশ্বাস করতাম না। এই এই যে অর্ধশিক্ষিত, তারপরে নিম্ন বর্ণের হরিদাস চন্দ্র তরণী দাস যা দেখায় দিল একেবারে, যে এক মূর্তিতেই বাংলাদেশে ইসলাম হিলিয়া, হাস্যকর ব্যাপার। আমরা এটা জানতাম না। আমি আপনিও তো জানেন যে মাটির মূর্তির ক্ষমতা নাই, কিন্তু এখন তো দেখতেছি আমরা সবাই জানি, কিন্তু এখন দেখি অনেক ক্ষমতা। তবে তারা প্রতিবাদ করতেছে, তাদের প্রতিবাদ করতে দেওয়া উচিত। যেমন আমি এই হরিদাস অ্যারেস্ট হওয়ার পরে আমি ওদের চেষ্টা করছিলাম কাউকে নিয়ে আসার জন্য, আমি পাচ্ছিলাম না, কেউ আসতে রাজি হয় না। একদিন একজন রাজি হইলো, আমি একটা ইয়ে বানাইলাম, তারপর দিন জানলাম না আমার মানা করতেছে। হ্যাঁ, এমন কোন প্রোগ্রামে না দেখি। হিন্দু নেতার ঐক্যবদ্ধ না, সেই জন্যই দেখেন 1.5 কোটি মানুষ বেলুচিস্তানে, 1.5 কোটি লোকের 60 লাখ বিদেশে থাকে, 90 লাখ মানুষ একটা দেশ বানায় ফেলেছে। আর বাংলাদেশে 1.5 কোটি লোক হিন্দু আছে, তারা ঐক্যবদ্ধ নয়। তারা সারাদিন পরে পরে মার খায়, তারা টু শব্দটি করতে পারে না। তাদের সারাদিন মালনা বাচ্চা হলো প্রতিবাদ করার সাহস পায় না, ঐক্যবদ্ধ না। কিন্তু এরা যদি ঐক্যবদ্ধ থাকতো, একটা রাম, ওরা বলবে যে আমাদের যার যার হিন্দুদের জায়গা আছে রাম মূর্তি বানাবো, ওদের সমস্যা কি? কি সমস্যা? এই কথা যদি চ্যালেঞ্জ করে বসে, কালকে যদি ঘোষণা দেয় যে 100 রাম মূর্তি বাংলাদেশে বানাবে, তাহলে সব ঠান্ডা হয়ে যেত। যদি এরা সাহস করে বলতো যে আমাদের এটা যদি করতে না দেয়, আমরা বিভিন্ন জায়গায় 100 রামের মূর্তি, রামচন্দ্রের মূর্তি বানাবো, দেখবেন সব ঠান্ডা হয়ে যেত, সব ঠান্ডা হয়ে যেত। এরা তো এই ঘোষণা দিতে পারে নাই। সনাতনীদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দলমত, তাদের যত দলমত আছে তাদের উচিত যে কেন তাদের ধর্মের 560টা মসজিদ বানাইছে, তাদের কি একটা মন্দির হওয়ার কথা ছিল না? মডেল মন্দির হয় নাই? তারা বলবে তারা নিজের খরচে করতেছে। কি সময় তাদের দেবত্বর সম্পত্তিতে একটা মন্দির বানাবে, রাম মূর্তি স্থাপন, কি সমস্যা তাতে? কোনো তো সমস্যা আছে। সমস্যাটা কি? ইসলাম কথা, ইসলাম যে মানে ইসলামের কথা, বাংলাদেশের ইসলাম খুবই দুর্বল, যে এক রাম মূর্তির কাছে তারা পরাজিত হয়। এটা মনে হলে আমার হাসি আসে, এটা মনে হলে যে ইয়াতে সর্বশেষ আমি একজনকে রাজি করতে পারছি, কালকে আসবেন, সে একজন পুলক ঘটক, মানে ইয়াতে সাংবাদিক নেতা আর কি। তো আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম তার পরিচয় কি ব্যবহার করব। হ্যাঁ, তো ওনার ইয়েতে আইডিতে আছে হিন্দুদের একটা সংস্কার কমিটি কাউন্সিলের ইয়ার উদ্যোক্তা। সংস্কার কাউন্সিলটা হচ্ছে ওই যে ধরেন যেমন মুসলমানদের আছে সম্পদের সমান অধিকার নারী পায় না। হ্যাঁ, এটা হিন্দুদেরও আছে কিন্তু এই সমস্যাটা, আছে। সম্পদে নারী সমান অধিকার পায় না। এই সমান অধিকার নিয়ে উনি কাজ করতেছে, এর জন্য নাকি হিন্দুরাও তাকে পছন্দ করে না। উনি সমস্যা। এটা ঠিকই বলছে, হিন্দুদের মধ্যে এমনি অনেক ফাটল আছে, তারা একে অপরকে পছন্দ করে না। কমিটি নিয়ে দেবেন এক জায়গায় 3 কমিটি নেবে যান। যে আপনি ঠিকই বলেছেন, সিপিবির অফিসে নামাজের ঘর আর রুজুখানা আছে, যে আছে যাই নামাজ আছে এটা জানি, নামাজের ঘর বানাইছে কিনা জানি না, যেহেতু বাথরুম আছে, অজু করার জায়গা আছে, তো যাই নামাজ দেখেছি আমি আর কি। আজকাল মোটামুটি সিপিবির ঘর, কয়েকদিন পরে ওমরা হজের অফিসও খুলতে পারে সিপিবির অফিসে, সম্ভাবনা রয়েছে। আপনার খেয়াল আছে কিনা জানি না, ওই জায়গাটা যখন সিপিবি ভাঙলো, যখন সাইফুদ্দিন মানিকজন দলবন্ধ গণফোরামে যাচ্ছে, এই জায়গাটা ভাগ হইলো, এখানে যখন দেয়াল উঠলো, মানে ওই দেয়াল ধরে সিপিবির কর্মীরা কান্নাকাটি আমি দেখছি করছে, এবং সম্ভবত একজন আত্মহত্যা করছিল, এবং একজন জুলাই আন্দোলনে কিন্তু জি 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 ভারতের সিংহবন্ধের অবদান ছিল, তারা কলকাতার সিংহবন্ধের অবদান ছিল, তারা ওইখানে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করতে গেছিল। কিন্তু বাংলাদেশে যখন আওয়ামী লীগের নেতা মারা গেল এবং সংখ্যালঘু মারা গেল, তখন তারা আর প্রতিবাদ করতে চান। মমতা বলছে প্রতিবেশী যদি ঠক ঠক করে দরজায়, তো রেসপন্স করতেই হবে, মমতা বলছিল তখন। কিন্তু প্রতিবেশীটা যদি আওয়ামী লীগের লোক নির্যাতিত হয়,
প্রতিবেশী যদি হিন্দু লোক নিস তখন আবার তাদের দরজা ঠকঠকানি তারা শুনে না, তখন আর না। উনি হিন্দু আইন সংসদ পরিষদের পুলক ঘটক, তাদের কাছে বাধা দেয় উগ্রবাদী হিন্দুরা। তোদের বস্তা বোঝা রাজনীতি এখন আর ওই যে বাটপার লম্পট 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 ক্রিকেটার কাম আলেম কাম জালেম ফালেম, মানে একবার প্রথমে করতো এই যার ছবি দিছে এই প্রথমে আদনান, প্রথমে আইছিল হলো ঘুমটা পরে হয়েছিল লামাজাবি, তারপর এখন আর সুন্নি কি হয়েছে কি হানাবি হয়েছে। ভাবির পোলা জনগণ খাই কিনা ডিসেম্বর মাসে বুঝবা। যদি হিন্দু এক জায়গায় সে বোধ মানুষ না, এটা মিথ্যা কথা, কমরেড মনীষ সিং পূজা করতো না। হিন্দু এক কথা হবে কি সেটা কোন যেটা আগে জানতে হয়। ঠিকই বলেছেন, আহমদ সভা শুধুমাত্র বাঙালি মুসলমানের মন, এছাড়া সবগুলো লেখায় তার অর্থ জানো, কিন্তু বাঙালির মুসলমানের মন দারুণ একটা কথা বলেছেন তিনি, সেখানে পড়বেন মুসলমানদের নৈতিক চরিত্র এখানে বোঝা যায়। তাদের ওইখানে একজন কন্টিনিউ করতেছে মনে হচ্ছে, তারা ব্রাত্য রাইচু, সেও একটু বিতর্কিত কথাবার্তা বলে একটা স্পেস ব্রাত্য রাইচু, যেটা পরিচয় আছে আপনার সাথে ব্রাত্য রাইচু? বুঝি নাই ব্রাত্য রাইচু ওর কথা বাদ দেন, ও তো হলো ও তো দুনিয়াতে ও ছাড়া তো আর জ্ঞানী কেউ নাই, বুদ্ধিমান কেউ নাই। সে আবার ফারুকির পক্ষ নেই কিন্তু। নিবেই তো নিবে না, তলে 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 আরেক সিং বাম। ফারুকি এবং ইয়ার মাঝে একটা ডিবেট চলতেছে নুরুল কবিরের মাঝে। হ্যাঁ, ফারুকি কোন জায়গায় নুরুল কবির কোন জায়গায় বলছিল ফারুকির বিরুদ্ধে যে জুলাই জাদুঘর নিয়ে আর কি ওটা করাপশন নিয়ে গেছে, এটা প্রতিবাদ করে বলছে আপনি আপনি কেন এগুলা বলেন তা আমরা জানি। আমরা আজকে শেষ করবো ভাই, কি 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 যোগ করবেন আর? আমি যেটা যোগ করবো, বাংলাদেশের কি ভাবির বলা, তোমরা তো পাকিস্তানি দালাল, সেটা বলো না কেন ভাবির বলা? ওই যারে ওই কারে তা ভারতের দালাল বলা নাই ভাবির বলা? এই দেশে সরোয়ার দিকে ভারতের দালাল বলা হয়েছে, শেরে বাংলাকে ফজলুলকে ভারতের দালাল বলা হয়েছে, মৌলানা ভাসানীকে ভারতের দালাল বলা হয়েছে, মৌলানা তর্ক বাগিশকে ভারতের দালাল বলা হয়েছে। ভাবির বলা তোমরা পাকিস্তানি দালাল, তোমরা তোমার ভারতের দালাল মনে করবা, করলে কি করা আছে, কারণ তোমরা পাকিস্তানের দালাল, তোমরা তো পাকিস্তানের দালালি করো। তোমরা সামনে একবার শিখা, আমরা তো বলি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তুমি একবার বললো পাকিস্তান সম্পর্কে, মরুত্ব নেই, বুঝছো ভাবির বলা? যাই যেটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশ 27 সালে এই পেয়ারা পাকিস্তানি মুক্ত হবে, 2027 সালে বাংলাদেশ হায়ানা মুক্ত হবে, 2027 সালে বাংলাদেশ ফিল্ড মার্শালের আসিফের হাত থেকে মুক্ত হবে, 2027 সালে বাংলাদেশ তুরস্কের হাত থেকে মুক্ত হবে, 2027 সালে বাংলাদেশ যে সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে মুক্ত হবে, এবং 2027 সালে আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করব এবং সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ ঝাঁপিয়ে পড়বে ডিসেম্বর মাসে, কোনো সন্দেহ নেই। আমরা সেই অপেক্ষায় রইলাম। কারণটা কি এত কনফিডেন্ট কেন? কনফিডেন্ট হওয়ার দুইটা কারণ। প্রথমত, এই বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে, দখল করে আছে, এদের দেশটাই থাকতেছে না। অলরেডি পাকিস্তানের পশ্চাৎ দেশ খালে আর বিলে তারা নিজেরাই দৌড়ের উপরে। দ্বিতীয়ত, বাংলাদেশের জনগণ এখন ফুসে উঠতেছে, কারণ তাদের না আছে চাকরি, না আছে ব্যবসা, না আছে অর্থনৈতিক নিশ্চয়তা, না আছে এদের ভবিষ্যৎ নিশ্চয়তা। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে বাংলাদেশের জঙ্গিবাদী তকমা দিয়ে বের করে দিচ্ছে। তো এই বাংলাদেশকে রক্ষা করতে, এই বাংলাদেশের অর্থনীতি রক্ষা করতে, এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে, মুক্তিযুদ্ধের স্পিরিট রক্ষা করতে অবশ্যই শেখ হাসিনাকে মানুষ স্বাগত জানাবে, কারণ বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই। উপরে যত কথাই বলুক, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে। সুতরাং সকলে মিলে, আমি বলেছি তো যে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবেন, সেই মিছিল, সেই অভ্যর্থনায় বিএনপি জামাতের 25% লোক থাকবে। নিশ্চিত থাকেন আপনি, আওয়ামী লীগের তো থাকবেই, বিএনপি জামাতের সমর্থকেরা চলে আসবে এখানে। কারণ পেটে ভাত না থাকলে পটবৃক্ষের ছায়াও ভালো লাগে না, প্রেমিকার চোখও ভালো লাগে না, এমনকি মায়ের আচরও ভালো লাগে না। আর তো বিএনপি জামাত, সেই কনফিডেন্ট থেকে বলতেছে। আর বিশ্ব পরিস্থিতি বদলে যাচ্ছে, প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আর ইরান আর পাকিস্তান কিছুদিনের মধ্যে লেগে যাবে, দেখতে পারবেন, খেলা জমে গেছে। ধন্যবাদ। আমরা যাওয়ার আগে আবার তাদের জাতীয় সঙ্গীতটা একটু শুনি, তারপর যাচ্ছি। চমৎকার তাদের
চুক্কি বলুচানি মা চুক্কি বলুচানি চুক্কি বলুচানি মা চুক্কি বলুচানি চুক্কি বলুচানি মা চুক্কি বলুচানি ফরিদ ভাই তাহলে কথা থাকলো বেলুচ ওদের মুক্তিযোদ্ধাদের আমরা নিয়ে আসবো কবে অবশ্যই। কোন সময় আমরা এটা দেখি, আপনি বললে আমরা আমরা নিয়ে আসবো, আমরা নিয়মিত নিয়ে আসবো, আমরা চেষ্টা করবো নিয়মিত, কারণ তারা তো খুবই ব্যস্ত থাকে, তারপর আমরা তো সরাসরি বেলুচ মুক্তিযোদ্ধাদের নিয়ে আসবো আপনার চ্যানেলে। জি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ফরিদ ভাই, অনেক ধন্যবাদ দর্শকরা। আমরা ফরিদ ভাই এত ব্যস্ত থাকে এর জন্য রাতের বেলা এই 11টার সময় আমরা আসার কারণটা হচ্ছে জি, জি, অনেক জি, জি। অনেক মানুষ দেখতে পাচ্ছি। জি জি